এই এপিসোডে প্রথমে থাকছে বড় মায়ের পরম করুণা ও আশীর্বাদ লাভের দুটি সত্যি অলৌকিক ঘটনা, যেটা বৈশালী লিখে পাঠিয়েছে কলকাতা থেকে, এবং তারপরে নিউ ব্যারাকপুর থেকে বিটপি মৈত্র লিখে পাঠিয়েছেন তার নিজের জীবনে একটা নতুন জীবন ফিরে পাওয়ার ঘটনা, সেটাও সাই বাবার আশীর্বাদে। তো বন্ধুরা, আজকে কোথাও যাবেন না। প্রথমে আমি বড় মার দুটো অলৌকিক আশীর্বাদ লাভের ঘটনা বলবো, এবং তারপরে সাই বাবার আশীর্বাদে একটা মানুষ কিভাবে পরম দুর্যোগ, পরম একটা ক্ষতির হাত থেকে নিজের জীবনকে কিভাবে নতুন করে ফিরে পেয়েছেন, সেই সত্যি ঘটনা আজ আমি এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো বন্ধুরা, কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এবং আপনারা অনেক অনেক পজিটিভিটি পাবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব আনন্দে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা আমাদের কাছে পাঠাচ্ছেন, সেই জন্য আমরা আপনাদের সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা আপনারা পাঠাচ্ছেন সেই ঘটনাটা যেন এর আগে কোথাও প্রচার না হয়ে থাকে। আর কোনো রকম কোনো বিদ্বেষমূলক ঘটনা আমাদের চ্যানেলে পাঠাবেন না, কারণ আমাদের চ্যানেলে এমন ঘটনাগুলোই বলা হয় যে ঘটনাগুলো 8 থেকে 80 সবাই সবার সামনে শুনতে পারে। তো সেই রকম একটুখানি বুঝে ঘটনাগুলো একটু পাঠাবেন। আর যদি পসিবল হয় ঘটনার সাথে ঘটনা সম্পর্কিত যদি কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দিতে পারেন। আর আপনারা সকলেই এখন জেনে গেছেন যে আমাদের একটা নতুন চ্যানেল শুরু হয়েছে, দ্য বং শপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের প্রকৃতি, বাড়িঘর, রাস্তাঘাট, প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার বাজার দোকানে কী কী পাওয়া যায় সেগুলোই দেখানো হয়। যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি চ্যানেলটার নাম আবার বলে দিচ্ছি, দ্য বং শপার। তো চলুন এবার চলে যাই সরাসরি আজকে প্রথম ঘটনায়। প্রথম যে ঘটনাটা এখন আমি বলতে চলেছি সেই ঘটনাটা কলকাতা থেকে বৈশালী লিখে পাঠিয়েছে। তো প্রথমে আমি ওর জীবনের কিছু কথা আপনাদেরকে বলে নিই, তবে কিন্তু আপনারা এই ঘটনাটা ভালো করে বুঝতে পারবেন এবং আমারও বোঝাতে আপনাদেরকে অনেক সুবিধা হবে। তো বৈশালী ছোট থেকেই একটা একান্নবর্তী পরিবারে কিন্তু বড় হয়েছে। এবার একান্নবর্তী পরিবারে যখনই ও ছোট থেকে বড় হয় তো সেই সময়ও বুঝতে পারে যে পরিবারে ওরা একসাথে সবাই থাকলেও ওদেরকে কিন্তু ওদের পরিবারের বাকি লোকেরা খুব একটা যে পছন্দ করে সেটা কিন্তু নয়। এবার একদম যখন ও ছোট ছিল তখন অতটা বুঝতো না, কিন্তু আস্তে আস্তে যখন ও বড় হতে থাকে তো তখনও বুঝতে পারে যে ওদেরকে পরিবারে বাকি লোকেদের অতটা বেশিও পছন্দ না করার প্রধান কারণ হলো যে ওর দাদুর যে আর কি বাড়ির যে ভাগটা, সেই দাদুর সেই ভাগের পরিমাণটা একদমই কম। ওরা মানে একটাই ঘরে থাকতো, ওর দাদু ছিল এবং ওর বাবা, মা এবং ও, এই তিনজনের মানে এই চারজনকে নিয়ে আর কি থাকা। এবার ওই বাড়িতে বাকি শরিকদের যে পরিমাণ ভাগ রয়েছে ওর দাদুর ভাগটা হচ্ছে সব থেকে কম। আর ওর দাদু বহুদিন আগে রিটায়ার করে যান, একটা প্রাইভেট জায়গায় উনি চাকরি করতেন। তো তারপরে ওর বাবা যখন চাকরি করতেন তো সেটাও কিন্তু খুব বিশাল বড় একটা চাকরি যে উনি করতেন, খুব ভালো মাইনে পেতেন তা কিন্তু নয়। তো সেই জন্য সংসারে ওরাও খুব বেশি টাকা পয়সা দিতে পারতো না। তো যদিও ওদের সেরকমভাবে কোনো অভাব ছিল না, কিন্তু যেহেতু টাকা পয়সাটা অত বেশি দিতে পারতো না তো সেই জন্য পরিবারেও কিন্তু ওদেরকে সরাসরি কেউ কিছু না বললেও হাবে ভাবে ওরা বুঝতে পারতো। এবার ছোট থেকে এই জিনিসটা যখন বৈশালী দেখে বড় হয় তো ওরও মনে কোথাও একটা এই বিষয়টা দাগ কেটেছিল যে মানে বাড়ির সবার সামনে কোনো একটা কিছু খাওয়ার কথা, ভালো মন্দ কিছু খাওয়ার কথা বা কোনো কিছু বড় কেনাকাটার কথাও কখনোই বলতে পারতো না, কারণ ও বুঝতে পারতো যে ওদের ক্ষমতা কম এবং সেই জায়গায় যদি ও কোনো এরকম কোনো কথা বলে যেটায় পয়সার লাগতে পারে তো সেটা হয়তো ভালো শোনাবে না, এবং ওর মাও কিন্তু ওকে সেটা বোঝাতো, ছোট থেকেই বোঝাতো। তো এইভাবেই ওর আস্তে আস্তে বড় হয়ে ওঠা। তো একটা দিন একটা সময় বয়স হয়ে যায়, ওর দাদুর বার্ধক্যজনিত কারণে উনি মারা যান। তো ও দাদু মারা যায় যখন ও ক্লাস 6-7-এ পড়ে।
তো এরপরে সংসার চলতে থাকে। আস্তে আস্তে বাকি যারা শরিক ছিল তারাও নিজেদের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। এবার এতদিন থেকে একটা একান্নবর্তী পরিবার, বুঝতেই পারছেন, হঠাৎ করে যদি সবাই আলাদা হয়ে যেতে থাকে সেখানেও একটা সমস্যা, যেহেতু বাড়িটা একবারই রয়েছে। তো এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে যখন ও আরও একটু বড় হয়ে যায়, উচ্চ মাধ্যমিক যখন দেয়, তো তখন বাকি যারা বাড়ির শরিক ছিল, তো তারা সবাই মিলে ঠিক করে যে ওদের বাড়িটাও পুরনো হয়ে গেছিলো, তো সেই বাড়িটা এবার প্রমোটারকে দেওয়া হবে এবং সেখানে ফ্ল্যাট ঠ্যাট হবে এরকম। এবার ওই যে বললাম যে ওই বাড়িটা যখন তৈরি হয়েছিল ওই দাদুর আমল থেকে, তো তখন কিন্তু ওখানে খুব বেশি মানে যে দামে আর কি বাড়িটা কেনা হয়েছিল সেই সময় দাদু কিন্তু খুব একটা বেশি টাকা পয়সা দিতে পারেননি, খুবই সামান্য টাকা দিয়েছিলেন। এবং ওই বাড়ির যখন দলিল হয় বা বাড়ির যখন লিগাল পেপারস রেডি হয়, সেখানে কিন্তু খুব সামান্য অংশে ওর দাদুর নামে করা হয়েছিল, যেহেতু উনি বেশি টাকা দিতে পারেননি। এবার সমস্যাটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে যখন ওই বাড়িটা এবার প্রমোটারকে দেওয়ার চিন্তাভাবনা করা হয়, তো সেখানে যেহেতু ওর দাদু বেশি টাকা দিতে পারেনি, ফলে প্রমোটারকে দেয়া হবে। প্রমোটার কটা কি কাকে ফ্ল্যাট দেবে, বেশ কয়েকটা শরিক রয়েছে, সবাইকে একটা করে ফ্ল্যাট দেয়া তাদের পক্ষে একটু প্রবলেমের ব্যাপার। আর খুবই যৎসামান্য টাকা যেহেতু ওর দাদু দিয়েছিল, তো বাড়ির সবাই ওদেরকে বলে যে দেখো আমরা প্রমোটারকে দিচ্ছি, এবার প্রমোটার আমাদেরকে এই দেবে বলেছে, তোমাদেরকে যদি ফ্ল্যাট নিতে হয় তোমাদের কিন্তু নিজে থেকে টাকা উল্টে দিতে হবে। কারণ আমাদের যখন এই বাড়িটা তৈরি হয়েছিল আমাদের বাবারা, মানে ওই দাদুর আমলে আর কি, তো তাদের ছেলেরা বলে যে আমাদের বাবারা এত এত টাকা দিয়েছে, এই পেপারস আছে, তো সেখানে তোমাদের ভাগ কিন্তু খুবই কম। তো একটা হতে পারে আমরা তোমাকে কিছু টাকা দিচ্ছি, তোমরা ওইখান থেকে চলে যাও, আমরা এটা প্রমোটারকে দিয়ে দিচ্ছি। আর একটা হতে পারে যে তোমাদের যেটুকু ভাগ আছে তার উপরে ভিত্তি করে তোমরা আরও নিজেরা টাকা দিয়ে এখানে ফ্ল্যাট কেনো। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে। এবার এমতাবস্থায় ওদের পক্ষে অত টাকা দিয়ে আবার অনেকটা পরিমাণ টাকা দিয়েই আর কি সেখানে নতুন করে ফ্ল্যাট নেওয়াটা সম্ভব ছিল না। তো তখন অনেক কথাবার্তা বলে তো বাকি যারা শরিক ছিল তারা প্রত্যেকে কিছু কিছু করে টাকা দিয়ে ওর দাদুর ভাগের যে অংশটুকু ছিল সেটুকু আর কি ওর বাবা বিক্রি করে দেয় এবং সেখান থেকে উনি কিছু টাকা পান। সেটা কিন্তু খুব বেশি টাকা নয়, কিছু করার নেই, কারণ এখন প্রমোটারকে দিয়ে দিলে প্রমোটার যদি ফ্ল্যাট দেয় তাকে অনেকটা টাকা দিতে হবে ভাগের অংশটুকু ছাড়াও। তো খুব মানে ইচ্ছে না থাকা সত্ত্বেও খুব যৎসামান্য টাকা নিয়ে কিন্তু ওই বাড়ির ভাগ ছেড়ে দিতে হয়। এরপর থেকে কিন্তু ওদের একটা স্ট্রাগল শুরু হলো বলতে ওরা তিনজনে তখন মানে ওদের তখন এরকম অবস্থা নয় যে ওরা নতুন ফ্ল্যাট কিনতে পারে। তো ওরা কি করলো, চলে গেল ভাড়া, একটা জায়গায় ভাড়া উঠে গেল। এবার ভাড়া উঠে যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, ওরা এর আগে কোনোদিনও ভাড়া থাকেনি, আর ভাড়ারও যথেষ্ট একটা টাকা পয়সা লাগে। যাই হোক, তো এভাবে চলতে চলতে ওদের মানে একসাথে যখন থাকতো তখন ছোটোখাটো হয়তো সুবিধে অসুবিধে ছিল, কিন্তু সেগুলো না ওরা অতটা বুঝতে পারতো না। এবার যখন ওরা ভাড়া উঠে গিয়ে আলাদা থাকা শুরু করলো তখন কিন্তু সব দিক থেকে ওদের একটা সমস্যা শুরু হলো। এবং যে বাড়িটায় ওরা ভাড়া গেল সেই বাড়িটার যিনি মালিক ছিলেন তিনি খুব মানে ভদ্রলোক, একটা ভদ্রমহিলা বয়স্কা থাকতেন। তো ভদ্রলোক মোটামুটি চুপচাপই থাকতেন, খুব একটা কিছু বলতেন না। কিন্তু যে ভদ্রমহিলা ছিলেন তিনি মানে পান থেকে চুন খসলেই মানে ভাড়াটেদেরকে যদি দেখতো যে একটু জোরে কথা বলছে বা বাড়িতে হয়তো একটা দুটো লোক এসছে, তারা কিন্তু ওই ভদ্রমহিলা খুব রেগে যেতেন এবং রেগে গিয়ে ওদেরকে কিন্তু প্রচুর কথা শোনাতেন। এবং এমনই কথা শোনাতেন মানে একদিন হয়তো বাড়িতে লোক এলো, 3 দিন উনি কথা শোনাতেন। বারবার জল বন্ধ করে দিতেন, বলতেন যে না তোমরা বেশি জল ইউজ করছো, এত জল ব্যবহার করা যাবে না, এরকম নানান কথা, মানে নানান সমস্যা, এক একদিন নতুন নতুন সমস্যা সৃষ্টি হতো এবং উনি কথা শোনাতেন। এবং এরকম করতে করতে একটা জিনিস ওরা মানে আস্তে আস্তে বুঝতে পারলো, যেহেতু ভাড়াটা একটু কম ছিল, মানে বাড়িটার রং ঠং নতুন করে করা ছিল না, একটু পুরনো একটু ড্যাম্পি ছিল বাড়িটা, তো সেই জন্য ভাড়াটা কম। এবার ভাড়া কম, জায়গা বেশি, এই কথা চিন্তা করে ওরা যতই ভাবতো যে না এই বাড়িটা আর থাকবো না, এভাবে থাকা যায় না, ওরা ভাড়ার খোঁজ করতে যেত। এবং যখন ওরা শুনতো যে অন্যান্য জায়গায় ভাড়া অনেকটাই বেশি, তখন আবার ওদের প্ল্যানটা ড্রপ হয়ে যেত যে না ঠিক আছে থাক, এমনিতে তো ভাড়াটা তো কম নিচ্ছে, জায়গাটাও অনেকটা বেশি। আর সেই সময় বৈশালী কিন্তু বাড়িতে টিউশন পড়াতো, তো
তো ওর পক্ষেও একটা মানে খুব ছোট ঘরে শিফট করে যাওয়াটা সম্ভব ছিল না, কারণ ওর বাড়িতে প্রচুর স্টুডেন্ট আসতো এবং ওই এলাকাটায় ওর বেশ কিছু স্টুডেন্ট হয়ে গেছিলো। তো এইরকম কথাবার্তা চিন্তা, এইসব জিনিসপত্র চিন্তা করেই ওরা মানে অনেক রকম সমস্যা ওদের ওই বাড়িতে হতো, কিন্তু ওই ভাড়াটা যেহেতু কম ওরা ওই বাড়িতেই থেকে গেল। এবার এরকমভাবেই চলছে এবং যত দিন এগোচ্ছে ওদের কিন্তু একটা মানসিক শান্তির দিকটা আস্তে আস্তে কিন্তু কোনো একটা কারণে খুব মানসিক অশান্তির মধ্যে ওরা চলে গেল। এবং মানসিক অশান্তির মধ্যে চলে যাওয়ার পরে যখন মানে বৈশালী কলেজ পাশ করলো, একটা ছোটোখাটো জায়গায় একটা চাকরি শুরু করলো, তার সাথে টিউশনগুলোও থাকতো, কিন্তু অদ্ভুত বিষয় যে ওদের সংসারে অলওয়েজ একটা অভাব থাকতো। মানে যখন, যেটা বৈশালী লিখেছে ইমেলে, যে ও যখন চাকরি ঢোকেনি তার আগে ও ভাবতো যে একটা চাকরি পেলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু চাকরি পাওয়ার পরেও দেখছে যে যতই ও রোজগার করুক, যা হোক কিছু তো রোজগার করছে, কিন্তু সেই রোজগারটাও যেন কম পড়ে যাচ্ছে। মাসের শেষে মনে হচ্ছে একটু টাকা থাকলে ভালো হতো। তো এইভাবে কিন্তু বেশ কিছু বছর কেটে যায়। এবার এদিকে বৈশালীর বাবা মা ওর বিয়ের জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে মোটামুটি 25-26 বছর বয়স থেকে ওর সম্বন্ধ দেখা শুরু হয়, কিন্তু অদ্ভুতভাবে ওর কোনো সম্বন্ধই কিন্তু মানে বিয়ে অবধি গড়াতো না, মানে পাকা কথা অবধি গড়াতো না, বিয়ে অবধি তো দূরের কথা। মানে এলো দেখলো, কিন্তু হয়তো ওদেরকে পছন্দও হলো, কিন্তু বাড়ি গিয়ে তারা হয়তো দুদিন পরে নাকচ করে দিত। এই সমস্ত নিয়ে কিন্তু ওদের পরিবারের মধ্যে একটা চাপা কষ্ট বলুন বা একটা টেনশন বলুন সবসময় চলতো। ইন দ্য মিন টাইম কী হলো, হঠাৎ করেই কিন্তু ওর বাবার কিছু একটা শারীরিক অসুবিধে হয় এবং উনি কিছুদিন পরে মারা যান। এবার ওর বাবা যখন মারা গেল তখন বুঝতেই পারছেন যে একটা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা সৃষ্টি হলো। মা মেয়ে এবার কী করবে? যাই হোক, তো ও তো একটা ছোটোখাটো জায়গায় চাকরি করতো, তো সেটাকে তো কন্টিনিউ করেইছে। প্লাস ওদের মানে যতটুকু আর কি খরচা আরও কমানো যায়, কারণ ওর বাবার রোজগারটা পুরোপুরি চলে গেল, ওর মাও কিন্তু টুকটাক হাতের কাজ করতে। এইভাবে কিন্তু ওদের আস্তে 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 দিন কাটতে লাগলো। এবং ওই যে ওর সম্বন্ধ দেখা শুরু হয়েছিল, মাঝখানে এই ঘটনাটা ঘটে যায় এবং ওর কিন্তু ওই ছেলে খোঁজা পাত্র খোঁজার যে ব্যাপারটা চলছিল সেটাও বন্ধ হয়ে যায়। আর ওরও নিজের খারাপ লাগতো যে ছেলেপক্ষ আসছে, তাদেরকে যৎসামান্য ওরা যেরকম ওদের ক্ষমতা সেরকমভাবে ওরা আপ্যায়ন করার চেষ্টা করছে। তারা আসছে, দেখছে, কখনো পছন্দ হচ্ছে, কখনো পছন্দ হচ্ছে না, বা পছন্দ হলেও সেটা পরবর্তী সময় কেটে যাচ্ছে। এই বিষয়গুলো এতবার ওদের সাথে ঘটতে থাকে যে ও বলে যে দরকার নেই, বন্ধ করে দাও এসব সম্বন্ধর কোনো প্রয়োজন নেই। এরকম করতে করতে মানে একটা এমন মানসিক একটা জায়গায় ওরা পৌঁছে গেল, বিশেষত বৈশালী, যে ওর কষ্ট হলো ও সেটা ওর মাকে বলতে পারতো না। ওর মনে মনে খারাপ লাগতো, ওর বন্ধু বান্ধব সবার বিয়ে হয়ে যাচ্ছে, ওর হচ্ছে না, বা ও সেভাবে একটা জীবনে ভালো একটা কেরিয়ার তৈরি করতে পারছে না। আবার ওর মায়েরও খুব কষ্ট হতো যে সবাই সবার মেয়ের সুন্দর করে বিয়ে থা দিচ্ছে, আমি দিতে পারছি না। তো ওর মাও সেই কষ্টটা মেয়ের সামনে বলতো না, মেয়েও যে কষ্ট পাচ্ছে সেটাও কিন্তু সে তার মায়ের সামনে প্রকাশ করতো না। ঘরের মধ্যে সবসময় একটা দুঃখ কষ্টের মানে ইয়ে চলতো। আর ওদিকে ওরা যে বাড়িতে ভাড়া থাকতো তারাও কিন্তু মাঝে মধ্যে ওদেরকে অনেক ছোটোখাটো বিষয়ে কথা শোনাতো, শুধুমাত্র যেতে পারতো না কারণ ওইখানে ভাড়াটা কম ছিল। এরকমভাবে যখন ওর জীবনে বা পুরো ওর এবং ওর মায়ের জীবনে এরকম যখন চলছে, তো সেই সময় না ও এক এক সময় খুব ডিপ্রেসড হয়ে থাকতো। তো এরকমভাবে ডিপ্রেসড হয়ে ও মানে আসতো কাজ থেকে এসে আবার টিউশন পড়াতো, নিজের মতো করে গুছিয়ে নিজেকে বিধি রাখার চেষ্টা করতো, কিন্তু মনের মধ্যে ওরই একটা কষ্ট চলতো। এবারে ও যেটা লিখেছে যে ওদের বাড়িতে ওরা ঠাকুর দেবতা মানতো, পুজো আর্চা টুকটাক যেরকম সব বাড়িতে হয় সেরকমই হতো, কিন্তু সেই অর্থে নয়, মানে সেই যে বিশাল যে ঠাকুরের ভক্তি বা বিশাল করে যে পুজো আর্চা করা, নিয়ম মাফিক কিছু করা, সেরকম কিন্তু ওদের বাড়িতে কিছু ছিল না। এবারে ও এই ফেসবুকের মাধ্যমে ও প্রথম নৈহাটির বড় মায়ের কথা জানতে পারে, তার আগে কিন্তু ও জানতো না যে নৈহাটিতে বড় মা আছেন, সেখানে মহাসমারোহে পুজো হয়। তো সেই বিষয়ে কিন্তু ওর অতটা নলেজ ছিল না। এবার ও বহুদিন থেকেই দেখছে ফেসবুকে অনেকে মায়ের মন্দিরে যাচ্ছে, দর্শন করছে, কালী পুজোর সময় যে বিশাল মায়ের মূর্তি এনে সেখানে যে পুজো হয়, মানে কটা দিন খুব হইচই হয়, মাকে সবাই খুব মানে, মা খুব জাগ্রত,
এই বিষয়গুলো কিন্তু ও সব সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারে। এবং তারপরে ও ইউটিউবে একটা ভিডিও দেখে যে মা কালীর পুজোর সময় এরকম মায়ের এত বড় মূর্তি আসে, সুন্দর করে পুজো হয়, মায়ের নৈহাটিতে বড় মন্দির রয়েছে। এইগুলো দেখে না ওই মায়ের যে ওই মা কালী পুজোর সময় যে বড় মায়ের মূর্তি আনা হয়, সেই মূর্তির মায়ের ছবি দেখে ওর মনের একটা অদ্ভুত টাইপের মায়া সৃষ্টি হয়। ঠিক আছে, যে মায়ের মুখটা কি সুন্দর, মাকে দেখতে কত ভক্ত এসছে, কত মানুষ বলছে যে তাদের অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে, মা খুব কৃপা করেন, মা এখানে খুব জাগ্রত, মার সমস্ত ভক্তের মনের কথা শোনেন। এগুলো আস্তে আস্তে দেখে দেখে ওর না মনের মধ্যে একটা অদ্ভুত রকমের এই নৈহাটির বড় মায়ের প্রতি একটা অদ্ভুত রকমের শ্রদ্ধা, একটা ভালোবাসা, একটা ভরসার জায়গা কিন্তু সৃষ্টি হয়ে যায়। এবং ও এটা লিখেছে যে ওর বাড়িতে কিন্তু বড় মায়ের কোনো ছবি বা কিছুই ছিল না, কখনোই ছিল না। তো ও কী করতো, ওর যদি মানে কোনো দিন খুব মনটা খারাপ হতো, ও ঠাকুরের সব ঘরের যে বাড়ির যে সিংহাসন, সেখানে যে দু একটা যে ঠাকুর ছিল সেখানে গিয়েও প্রণাম টনাম করতো। তারপর ও ফোন খুলে কিন্তু সেই বড় মায়ের ছবি দর্শন করতো, ওর এত ভালো লাগতো। তো এরকমভাবেই ও যখন একদিন বাড়িতে বসে রয়েছে, তো সেরকম মানে একটা সম্বন্ধর ব্যাপার ওর মা কাউকে একজনকে বলেছিল যে আমার মেয়ের জন্য ছেলে খুঁজছি, তো তোমরা যদি তোমাদের চেনা জানায় যদি কোনো ছেলে এরকম থাকে যে যার বিয়ে দিতে চায়, তো একটুখানি দেখে বলো। তো তখন কি করেছে, ওর মা ওর একটা ছবি একজনকে দিয়েছে, সে ঘটক আর কি। তো তাকে দিয়েছে এবং সেই ঘটক তো সেই ছবি নিয়ে 3-4 দিন হয়ে গেছে, সে আর আসে না। তো ওর মা ফোন করেছে যে আপনি ছবিটা নিয়ে গেলেন, আপনি তো কোনো খবর দিলেন না, আপনি বললেন যে 1-2 দিনের মধ্যে জানাচ্ছি। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই ঘটক সেই যে ছবিটা নিয়ে গেছে, সেই ছবি তো ফেরত দেয়নি। এবং ওর মা ফোন করার পরে ফোনে বলছে যে হ্যাঁ আমি ছবি দেখিয়েছি, ওদের পছন্দ হয়নি, ওরা বলেছে না আমরা মেয়ে দেখতে যাব না। তো এটা নিয়ে ওর মায়েরও খুব খারাপ লেগেছে, তো উনি একটু কান্নাকাটি করছেন। তো এটা দেখে অবভিয়াসলি বৈশালীরও খুব খারাপ লেগেছে যে ইস, আমার ইচ্ছে নেই, মা শুধুমুধু আমার ছবি পাঠাচ্ছে, আমার বিয়ের চেষ্টা করছে। আমার একেই বাবা নেই, আমাদের সেরকম অবস্থাও নয়, নিজেদের একটা বাড়ি পর্যন্ত নেই, কে বিয়ে করবে, শুধুমুধু মাও কষ্ট পায়, আমিও কষ্ট পাই। তো ও না এই কষ্টের মধ্যেই ও চুপচাপ নিজের ঘরে বসে বড় মায়ের ছবিটা দেখছে ফোনে। তো এরকম করে দেখতে দেখতে ওর না মানে মনের ভিতরটা না একটা অদ্ভুত রকমের একটা ফিলিংস পায়, একটা মোচড় দিয়ে ওঠে যে একবার একবার বড় মায়ের কাছে যাই। এবার আমি যে সময়কার কথাটা বলছি, যে সময় বৈশালী আর কি, বৈশালীর জীবনে যখন এই ঘটনাটা ঘটে, তখন এখন যেমন 2023-এ যেমন মায়ের মূর্তি স্থাপন হয়েছে, এখন যেমন বড় মায়ের মূর্তি বছরে যে কোনো সময় মা ওখানে বিরাজ করেন, মানে বিরাজ তো সবসময় করেন, কিন্তু এখন মূর্তি রয়েছে। তো আপনারা তো জানেন যে আগে কিন্তু মায়ের মূর্তি থাকতো না, শুধুমাত্র মা কালী পুজোর সময় মায়ের মূর্তি আসতো, সেটা পুজো হতো আবার চলে যেত। কিন্তু এখন মায়ের সারা বছর মূর্তি রয়েছে। তো ওর মানে এমন ওর মনের ভিতরে হয়ে ওঠে, তো ও ভাবলো যে একবার মায়ের মন্দিরে যাই, মনটা এমনিতেও ভালো নেই। তো ও কিন্তু এর আগে কোনোদিনও নৈহাটি যায়নি। তো ও ভাবলো যে ঠিক আছে আমি একবার নৈহাটি যাই, দেখি কত মানুষ তো যায়, একটু যদি মনে শান্তিও পাই ভালো লাগবে। তো কি করে, ও চিন্তা ভাবনা করে ওর বাড়িতে ওর মাকে বলে যে আমি একটা ছুটির দিন, বলে যে আমি একটা বান্ধবীর সাথে আমি একটু নৈহাটি যাচ্ছি মায়ের মন্দিরে। তো ওর মা বলে যে ঠিক আছে যা। কিন্তু অ্যাকচুয়ালি ও কিন্তু একাই গেছিলো, কোনো বান্ধবীর সাথে যায়নি। তো ওর মা আবার চিন্তা করবে, তো সেই জন্য ওর মাকে বলে গেছে যে আমি একটা বান্ধবীর সাথে যাচ্ছি। তো যায়। এবার যাবার পরে ও মায়ের মন্দিরে খুব সুন্দরভাবেই পৌঁছে যায়। তার আগে একটু খোঁজ খবর করেছে যে কীভাবে ওর লোকেশানতেও কী করে যাবে, নৈহাটি স্টেশনে নামে, সেখান থেকে মায়ের মন্দিরে দর্শন করে। মায়ের ওখানে বেদি ছিল, ওখান থেকে মায়ের একটাও ছবি নেয়, পুজো দেয়। ও যেটা লিখেছে ওর এত ভালো লাগে মায়ের মন্দিরের সামনেটা গিয়েই, মানে তখনও ও মন্দিরের ভিতরে ঢোকেনি, তাতেই ওর মনে একটা অনাবিল আনন্দ পায়। একটা ওর যে মনটা পুরো ভেঙে গেছিলো যে আমার আর হয়তো কখনো বিয়ে হবে না, আমি হয়তো আর কখনোই আর 5 জনের মতো আমি সংসার করতে পারবো না, এই কষ্টটাই আমাকে আমার মাকে দুজনকেই পেতে হবে সারা জীবন। তো এই সমস্ত কিছু বিষয় নিয়ে ওর মনটা যতটাই বিষণ্ণ হয়েছিল, মায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরে এবং ওখান থেকে একটা মায়ের ছবি নিয়ে আসে, ওর মনটা কিন্তু ততটাই ভালো হয়ে যায়। ও
ও যেটা লিখেছে যে ও যখন ফিরছিল, মানে ও যাওয়ার সময় ওর মনটা খুবই ভারাক্রান্ত ছিল, অনেক রকমের চিন্তা ভাবনা আসছিল। এবার মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের ওখানে পুজো দিয়ে মায়ের বেদিতে তাকিয়ে ওর এত একটা অদ্ভুত রকমের মনে আনন্দ হয়, সে আনন্দটা হচ্ছে অনাবিল আনন্দ, মানে কোনো কিছুর জন্য কিন্তু সে আনন্দটা নয়। এমন নয় যে মায়ের মন্দিরে যখন ও দাঁড়িয়েছিল তখনই ওর কোনো বিয়ের সম্বন্ধ এসছে বা ও কোনো ভালো চাকরি পেয়ে গেছে, সেরকম কিন্তু কিছু নয়। কিন্তু অদ্ভুতভাবেই ওর একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধায় ওর মনটা আপনা আপনি কিন্তু একেবারে ভরে ওঠে। যাই হোক, তো বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে ওর মাকে তো খুব বলেছে যে মা জানো তো আজকে আমি গিয়েছিলাম নৈহাটির বড় মায়ের কাছে, খুব ভালো লেগেছে জানো তো, তোমাকে একদিন নিয়ে যাব। তোর মা বলেছে ঠিক আছে একদিন যাব। তো ওর মাও বুঝতে পারছে যে মেয়ে খুব খুশি খুশি। তো ওর মা ওকে জিজ্ঞেস করছে কি রে তুই খুব খুশি, আনন্দ লাগছে, ভালো কথা, কিন্তু মানে তোর কি কোনো কাজের উন্নতি হয়েছে বা কিছু কি শুনেছিস? বলছে না মা, আমার এমনি খুব ভালো লাগছে, খুব আনন্দে আছি আমি, আমার বেশ ভালো লাগছে, একটা ভালো ফিলিংস পাচ্ছি, এসব ওর মাকে বলে। ওর মায়েরও ভালো লাগে, ঠিক আছে মেয়ে হাসি খুশি আছে, ভালো কথা। এবার ওইখানে গিয়ে ওর মানে ও মনে মনে কিন্তু অনেক কিছু ভেবেছিল যাওয়ার আগে, যেটা ও লিখেছে যে মনে মনে অনেক কিছু ভেবেছিল যে আমি যাব, আমি গিয়ে মাকে প্রণাম করব, মাকে গিয়ে আমি আমার বিয়ের কথা বলবো, আমি বলবো যে আমি একটা ছোট জায়গায় চাকরি করছি, এর থেকে একটু ভালো জায়গায় যাতে আমি একটা চাকরি পাই। ও অনেক কিছু মনে মনে চিন্তা করতে থাকে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ও যখন ওখানে আলটিমেটলি পৌঁছয় এবং ওখানে গিয়ে যখন মায়ের মন্দিরে যায়, সেখানে পুজো দেয়, শুধু মাকেই, ওই মায়ের ওখানে যে বড় ছবি ছিল সে মায়ের দিকেও তাকিয়ে থাকে। সেখানে গিয়ে যে ও কী চাইবে, ঠাকুরের কাছে গিয়ে কী বলবে, ও মানে পুরো ভুলেই যায়। মানে ওর মাথা থেকে বেরিয়ে যায় যে ও গেছে, এই এই জিনিসগুলো ওর চাওয়ার আছে, বলার আছে, পাওয়ার আছে, পুরো মানে ওর মাথাতেই কিছু আর থাকে না। যাই হোক, তো এই যে ও মায়ের কাছে যায় এবং মায়ের প্রতি ওর যে ভালোবাসা, ওর যে টান একটা তৈরি হয়, এটা থেকেই হয়তো মানে মা ওর উপরে অনেক অনেক আশীর্বাদ করেছিলেন। এবং এরপর থেকে ওর জীবনটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে এবং সেটাও কিন্তু খুব আনএক্সপেক্টেড ওয়েতে চেঞ্জ হয়। এবারে কি হলো, এর ঠিক কয়েকদিনের মাথায় ও যেখানে চাকরি করত, খুব অদ্ভুতভাবে সেই চাকরিটা কিন্তু ওর চলে যায়। মানে চাকরিটা ও যায় এবং ওখানে বলে যে যে কোম্পানিতে ও চাকরি করছে সেই কোম্পানিটাই নাকি উঠে যাচ্ছে। এবার বুঝতেই পাচ্ছেন যে ওর বাবার কিছু, সেই যে ওরা যে জমি, মানে ওদের বাড়ির জমির ভাগটা দিয়ে ওরা যে টাকাটুকু পেয়েছিল, সেই টাকাটুকু ওদের ফিক্সড ডিপোজিট করা ছিল, তো সেখান থেকে খুব সামান্য কিছু সুদ পেত। বাকি ওদের যে বিশাল কোনো টাকা পয়সা ছিল তা কিন্তু নয়। এর মধ্যে আবার ওর ওই ছোট চাকরিটাও চলে যায়। তখন ওর ভরসা হচ্ছে শুধুমাত্রই টিউশনিটুকু, আর মাঝে মধ্যে ওর মা ছোটোখাটো হাতের কাজ করতেন, সেটুকু। এবার যেটা বৈশালী লিখেছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ও যখন জানতে পারে যে ও যেখানে কাজ করছে মানে সেই মাসেরই মানে 25 তারিখ অবধি কাজ হবে, সেই 25 তারিখ অবধিও মাইনে পায়, মানে পুরো মাসের মাইনেও নয়। কিন্তু কেন জানি না, ও বলছে যে আমি জানি না কেন, মানে এরকম একটা কথা শুনে আমাদের অফিসে, ছোট অফিসে কয়েকজনই কাজ করতো, তো তারা সকলে খুব চিন্তায় পড়ে যায়, সবাই ভাবে যে কি হবে কি হবে। কিন্তু ও কেন জানি না, ওর যতটা টেনসড হওয়ার কথা বা যতটা ওর মাথায় আকাশ ভেঙে পড়ার কথা, বলছে আমি জানি না কেন আমার কিন্তু চিন্তা হলেও আমি যে খুব চিন্তায় ভেঙে পড়েছিলাম যে আমি কী খাবো, আমি আর মা কোথায় দাঁড়াবো, আমার কিন্তু এতটাও আমি ভেঙে পড়িনি। এবং ওই যে যেখানে ও চাকরি করতো সেখান থেকেও কিছু টাকা মাইনে পেত এবং তার উপরেও ডিপেন্ডেন্ট ছিল, তো সেইটা যে ওর নেক্সট মান্থ থেকে চলে যাচ্ছে, এইটা নিয়ে যে ওর প্রচণ্ড চিন্তা হবে বা প্রচণ্ড দুঃখ কষ্ট পাবে, অদ্ভুতভাবে কিন্তু ও অতটাও রিয়্যাক্ট করে না। এবার ওই যে বলে না যে ভগবানের আশীর্বাদ, এবং ভগবান যদি কারোর উপরে দুহাত ভরে আশীর্বাদ করে, সেই মানুষটা কিন্তু অন্য রকমের হয়ে যায়। সেই মানুষের মনে কিন্তু অনেক পজিটিভিটি থাকে, অনেক কঠিন সিচুয়েশনেও তারা কিন্তু খুব হাসি মুখে সামাল দিতে পারে। আমরা হয়তো খুব ছোটোখাটো বিষয় হলে অনেকে, আমাদের মধ্যে অনেকেই আছি যারা খুব ভেঙে পড়ি, কিন্তু ভগবান যাদের উপরে আশীর্বাদ করেন না, বা যারা সেই মানে দৈবিক ব্যাপারটাকে উপলব্ধি করতে পারে নিজের মধ্যে, তারা কিন্তু অনেক কঠিন সিচুয়েশনে দাঁড়িয়েও অনেক কঠিন সিদ্ধান্ত খুব সহজেই তারা নিতে পারে। এবং বৈশালীর ক্ষেত্রে কিন্তু সেটাই হলো।
এরকম একটা জিনিস শোনার পরে ও কিন্তু মনে মনে কিছুক্ষণের জন্য একটু মানে এক্সাইটেড হয়ে পড়ে যে কি হবে কি হবে, কিন্তু তারপরে কেন জানি না ওর মনের মধ্যে আসে যে কিচ্ছু হবে না, আমার এই চাকরিটা চলে যাচ্ছে ঠিক আছে, আমি এখানে তো খুব বেশিও মাইনে পেতাম না, আমি ঠিক একটা ভালো চাকরি পেয়ে যাবো এবার। কারণ ওই যে ও জায়গাটায় ও চাকরি করতো সেখানেও সকাল থেকে বিকেল অবধি ওর সময় চলে যেত, এবার তারপরে যে ও নতুন কোনো কাজ খুঁজবে বা এমন কোনো কাজের সন্ধান করবে যেটা তার থেকেও ভালো, সেই মানে মনে মনে ওর ইচ্ছে সবসময়ই ছিল, কিন্তু বুঝতেই পারছেন একটা জায়গায় কাজ করাকালীন সেখানের একটা কাজের চাপ থাকে, ফলে সেখান থেকে অন্য কোনো কাজের খোঁজ খবর করাটা কিন্তু সেভাবে করতে পারতো না। এবং ও কোনোখানে কিছু নেই, কেউ ওকে অ্যাসিওর করেনি, কেউ ওকে চাকরির কোনো কথাও বলেনি, কিন্তু মনে মনে একটা জিনিসও বিশ্বাস করতে থাকে যে ওর সাথে এবার ভালো কিছু ঘটবে, নিশ্চয়ই ও কিছু একটা ভালো চাকরি পাবে। যাই হোক, তো এরই মধ্যে তখনও মানে 25 তারিখ অবধি কাজ হবে, তো তখনও ওর চাকরি মানে আরও 6-7 দিন ওর চাকরির আছে, মানে এই কোম্পানিতে, ছোট কোম্পানিটায়। তো ও সেই থেকেই মানে লাস্টের দিকে মানে 2-2-2:30 অবধি কাজ হতো, তারপর আর কাজ হতো না। তো ও কী করতো, ওই 2-2-2:30-এর পরে নিজের আর কি যে ওর সিভি যেটা বায়োডাটা সেটা নিয়েও বিভিন্ন আশেপাশের অফিসে বিভিন্ন লোকের সাথে খোঁজ খবর করে ও সব জায়গায় কিন্তু ওর নিজের সিভিটা দিয়ে আসতো। মানে ও হয়তো জানেও না যে সেখানে আদৌ কোনো লোকের দরকার আছে কিনা, ও সেখানে দিয়ে আসতো। এবং ওর মনের মধ্যে কোথাও একটা খুব অটল বিশ্বাস ছিল যে বড় মা নিশ্চয়ই কিছু একটা করবেন, আমাকে এইভাবে ফেলে দেবেন না, এটা একটা কোথাও ওর মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। এবং খুব অদ্ভুতভাবে যে 25 তারিখ ওর অফিসের ওই অফিসের লাস্ট দিন ছিল, ঠিক সেই 25 তারিখই কিন্তু ওর কাছে একটা ফোন আসে, এবং সেই ফোনটা একটা বেশ বড় কোম্পানি থেকে কিন্তু একটা ফোন আসে। তো সেই মানে ও বিভিন্ন জায়গায় অনলাইনেও অ্যাপ্লাই করেছিল, তো সব কিছু সব দিক থেকেও চেষ্টা করে, এবং 25 তারিখে ওর কাছে একটা ফোন আসে এবং ওকে একটা বেশ ভালো কোম্পানিতে একটা ওকে ইন্টারভিউয়ের জন্য ওকে কল করে, এবং ও যথারীতি 26 তারিখ ইন্টারভিউ দেয়, এবং 28 তারিখ ও জানতে পারে যে ও সিলেক্টেড হয়ে গেছে। এবং সেখানে ও যেখানে চাকরি করতো তার থেকে যথেষ্ট বেশি ও মাইনে পাবে, এবং সেখানে ওর কাজের যে মানে এরিয়া অফ ওয়ার্ক সেটাও অনেক বেশি ভালো, সেখানে অনেক কিছু কাজ করার সুযোগ আছে, কাজ শেখার সুযোগ আছে, এবং ওই চাকরিটা কিন্তু ও পেয়ে যায়। এবং যেদিন ও চাকরিটা পায় সেদিন মানে ও যখন মানে যায় সেখানে, মানে সিলেক্টেড বলার পরে ও সেখানে কিছু ডকুমেন্টস নিয়ে যায়, সেখানে ওর ভেরিফিকেশন হয় ডকুমেন্টগুলো, তারপরে ওকে লেটার ফেটার দেয়। তো যখন ও ফিরছে ও মনে মনে ভাবছে যে মানে এই কদিনের ভিতরে আমার চাকরি চলেও গেল, আবার আমি একটা এত ভালো নতুন চাকরি পেয়েও গেলাম, এত কিছু হলো কি করে, মানে হয়ে যাওয়ার পরেও ভাবছে যে মানে আমার সাথে এটা হলো, মানে আমি যে মানুষটা একটা ভালো চাকরির এতদিন থেকে খোঁজ করছিলাম, আমি চাইছিলাম আমি একটা ভালো জব পাই, সেটা আমি পাচ্ছিলাম না, বাট আমি আলটিমেটলি একটা ভালো জব পেলাম, অথচ আমার মাথার উপরে কত বড় একটা চিন্তা ছিল যে আমার চাকরি চলে যাচ্ছে, আমি পরের মাস থেকে আমি কী করবো আমি নিজে জানতাম না। আমি বহুদিন থেকেই আর কি বহু জায়গায় ও চাকরির জন্য চেষ্টা করছিল, অ্যাপ্লাই করছিল অনলাইনে, কিন্তু কোথাও থেকে কিন্তু কিছু হচ্ছিল না, বা কল এলেও সেটা পরে হয়তো বুঝতে পেরেছে ও ফেক বা ওর থেকে পয়সা চেয়েছে, এরকম আর কি। তো বুঝতেই পারছেন যে এটা মায়ের কৃপা বা মায়ের লীলা ছাড়া, তার আশীর্বাদ ছাড়া কিন্তু এটা কোনো দিনই সম্ভব নয়। তো ওর বাড়িতে ওর মাকে বললো, ওর মাও খুব খুশি যে ঠিক আছে মেয়ে এত খাটাখাটনি করছিল এবার একটা ভালো চাকরি পেয়েছে। তো ও নিজেই বসে বসে ভাবছিল যে এত সুন্দর করে আমি এটা পেলাম, এবার ও যে ওখান থেকে যে বড় মায়ের যে ছবিটা নিয়ে এসেছিল নৈহাটি গিয়ে, তো সেই ছবিটাকে কিন্তু ও ওদের বাড়ির যে সিংহাসন সেখানে রেখে, মানে এমনি ওই অর্থে পুজো ঠিক করা হতো না, কিন্তু ওই ধূপকাঠি দেখানো, প্রদীপ জ্বালানো সেটা ওরা করতো। এবার আস্তে আস্তে না ওর মনের ভেতরে ও এটুকু পুরোপুরি বুঝে যায় যে এইটা বড় মায়ের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়, কারণ আমি এভাবে চাকরি পেতে কি করে পেলাম, এটা এত চট করে কি চাকরি পাওয়া যায় নাকি। এবার ওর কথা শুনে ওর যারা আরও ওই অফিসের যারা কলিগ ছিল বা যারা ওর বন্ধু বান্ধব ছিল তারাও অবাক হয়ে গেছে যে বাহ তুই এত ভালো একটা চাকরি পেয়ে গেছিস, মানে সবাই খুব খুশি, সবাই খুব অবাক হয়ে গেছে। তো ও সেখানে এবার ওকে অনেক বন্ধু বান্ধব বললো যে দেখ অনেক সময় অনেক কিছু ফেক হয়, তোকে হয়তো বলেছে বাট ওটা হয়তো ভুয়ো কিনা দেখ। তো পরের মাস থেকে জয়েন করে, ওকে ট্রেনিং দেয়, ওর ট্রেনিং হিসেবে জয়েন করে,
ও দেখছে না সব কিছু ঠিক আছে, সব কোনো প্রবলেম নেই। এবং আস্তে আস্তে কিন্তু ওর মানে আর্থিক দিক থেকে, ওর পারিবারিক দিক থেকে ও কিন্তু বেশ একটা ভালো জায়গায় আস্তে আস্তে পৌঁছে যায়। মানে পৌঁছে যায় বলতে একটা অর্থনৈতিক স্টেবিলিটি চলে আসে। এর কিছুদিনের মধ্যে ও কিন্তু মানে ওর আবার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের পজিটিভিটি আসে। এরপরে ও তো আবার বড় মায়ের কাছে গেছিল, সেখানে গিয়েও চাকরি পেয়েছে বলে সেখানে পুজো টুজো দিয়ে আসে, ওর মাকে নিয়েও গেছিল। তো খুব ভালো আর কি একটা মানে ওর এক্সপেরিয়েন্স হয়, এবং সেখান থেকে ও বুঝতে পারে যে ওর জীবনে হয়তো আরও ভালো কিছু হতে চলেছে, এটাও বুঝতে পারে আগে থেকে। কিন্তু কী ভালো হবে বা কিভাবে ভালো হবে সেসব কিন্তু কিছুই জানে না। তো অদ্ভুত বিষয় হচ্ছে, মানে আপনারাও শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, যে ভগবানের আশীর্বাদ যদি মাথার উপরে কারোর থাকে না, মানে যখন ভগবান চাইবেন তখন যে কিভাবে কিভাবে একটা মানুষের মানে একটা কাজ না হওয়া কাজও হয়ে যাবে, বা এমন করে একটা নতুন যোগাযোগ স্থাপন হয়, ভগবানই এগুলো করেন। কারণ তার আশীর্বাদ ছাড়া তো, মানে মা শারদাও বলতেন যে গাছের একটা পাতাও নাকি ভগবানের ইশারা ছাড়া পড়ে না। তো বুঝতেই পারছেন যে কিভাবে কিভাবে যে মানুষের সাথে একটা মানুষের যোগাযোগ স্থাপন হতে পারে, সেটাও কিন্তু ভগবানেরই পুরোটাই লীলা এবং তারই পরম কৃপা। ওই যে এক আমি বলেছিলাম যে এক যে ঘটক ছিল, যে ঘটক কাছ থেকে 2.5-3 বছর আগে ওর মা একটা ছবি দিয়েছিল, সে তারা পছন্দ করেন, সেই ছবিটা আবার উনি এসে ফেরতও দিয়ে গেছিলেন। তো একদিন হঠাৎ করেই ওদের ওই সেই বাড়িটা, যেহেতু ওই বাড়িটা ওরা বহুদিন থেকেই থাকতো, তো ওই ঘটক একদিন সকালবেলা ওদের বাড়ি আসে। ঘটক এসছে, ভালো কথা। তো ওর মা অতটা আর এক্সাইটেড ছিলেন না, কারণ উনি জানতেন যে বারবার বারবার মানে রিজেক্ট হলে মেয়েটারও খারাপ লাগতো, বৈশালীরও খুব খারাপ লাগতো। তো এই ঘটক এসে একদিন বলছে যে দিদি একটা মানে ওর মাকে বলছে, দিদি আপনার মেয়ের একটা ছবি দিন, এক্ষুনি একটা ছবি দিতে পারবেন? তখন বলছে যে কেন কেন ছবি দেবো? তো বলছে যে না, একটা খুব ভালো সম্বন্ধ আছে, তো আমি বলেছি, মোটামুটি আমি বলে রেখেছি, তো ওরা তো খুবই ইন্টারেস্টেড, তো একবার বলছে যে ছবি দেখতে চায়, তো তারপরে ওরা আর কি বাড়িতে এসেও কথা বলতে পারে। তোর মা না প্রথমে অতটা পাত্তা দেয়নি, যে ছবি নিয়ে যাবে, আবার ওই ঘটকটা একটু মানে এক রকমের কথা একদিন বলে, আবার দুদিন পর অন্য রকমের কথা বলে, এরকম টাইপের আর কি, অতটা ভরসাযোগ্য নয়, মানে একটু বেশি কথা বলে আর কি, যার কথার অতটা ভরসা করা যায় না, এরকম টাইপের। তো ওর মা না প্রথমে ভাবে যে ছবিটা দেবে না। তো বৈশালী তখন অফিস বেরোচ্ছিল, তো ওর মাকে ভিতরে ডেকে বলে যে দেয়া ঠেয়ার দরকার নেই, তুমি এমনি জাস্ট কিছু একটা বলে কাটিয়ে দাও। তো বৈশালীর মায়ের কেন জানি না মনে হয় যে না থাক, যখন চাইছে একটা ছবি দিই, এবং বলে দেয় যে দেখুন আপনি ছবিটা দেখিয়ে কিন্তু আমাকে আজকেই ছবিটা ফেরত দেবেন। আপনি যখন বলছেন যে ছেলের বাড়ি খুঁজছে, তো দেখে পছন্দ হোক না হোক আপনি দিয়ে দেবেন ছবিটা ফেরত। তো ওই ঘটক লোকটা বলে যে আমি আপনাকে 2 ঘন্টার মধ্যে ফেরত দিয়ে দিচ্ছি, বেশি দূরে না আপনাদের এখান থেকে, আমি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আপনাকে ছেলের বাড়িতে ছবিটা দেখিয়ে আমি আপনাকে ফেরত দিয়ে যাচ্ছি। তোর মা বললো ঠিক আছে। অদ্ভুতভাবে সত্যি সত্যি কিন্তু ঘটক মশাই 2-2.5 ঘন্টার মধ্যে ওদের বাড়িতে আবার ব্যাক করে, এবং উনি হাসতে হাসতে এসে বলে যে আপনার মেয়ের ছবি দেখিয়েছি, ওদের তো খুব পছন্দ হয়েছে, আপনারা কি রবিবার বাড়িতে থাকছেন? তাহলে ওরা কিন্তু আসতে চাইছে, মেয়েকে সামনাসামনি দেখবে, আপনার সাথে কথা বলবে। তো ওর মা একটু অপ্রস্তুত হয়ে গেছেন, ভাবছে যে বাবা এই ছবি দেখালো, আবার ওরা আসতেও চাইছে। তো ওর মা বলেছে ঠিক আছে আসুক, আমার তো কোনো সমস্যা নেই, আসুক। তো বৈশালীকে বলেছে, তো ও একটুখানি প্রথমে বিরক্তই পেয়েছে যে আবার ছেলের বাড়ির লোক আসবে, আবার আমাকে নিজেকে নিজেকে সেজে গুজে বসতে হবে, মানে ওর না এই ব্যাপারটা এতবার ওর সাথে এরকম ঘটনা ঘটেছে, ওর মানে একদম ইচ্ছেই ছিল না। মানে প্রথম দিকে ও খুব ইন্টারেস্টেড থাকতো, ভালো করে সেজে গুজে বসতো। তো সেদিন কি করেছে, ও খুব সাদামাটা ভাবে আর কি নিজেকে প্রিপেয়ার করে, মানে প্রিপেয়ার বলতে মানে খুব একটা বেশি সাজুগুজও করে না, কোনো রকম একটা শাড়িও পরেনি, ইভেন ও একটা চুড়িদার পরে ও ছেলের বাড়ির লোক আসে রবিবার, এবং ও সেখানে নিজেকে সেভাবেই আর কি রিপ্রেজেন্ট করে, খুব নর্মাল লুকে আর কি। খুব অদ্ভুতভাবে ছেলের বাড়ির লোকের কিন্তু মেয়েটিকে খুব পছন্দ হয়ে যায়, বৈশালীকে খুব পছন্দ হয়। এবং তারপরে যখন ছেলের বাড়ির মানে ওরা না মানে এতটাই ব্যাপারটা সম্পর্কে অতটা মানে ইন্টারেস্টেড ছিল না, ফলে ছেলে কি করে না করে শুধু এটুকু জানতো যে ছেলে পড়ায়। তো সে স্কুলে পড়ায় না প্রাইভেট স্কুলে পড়ায় না কোথায় পড়ায় অত কিছুও জানতো না।
তো এবার সত্যি সত্যি এসেছে, আসার পরে দেখছে ছেলের বাবা মা ছেলে তিনজনে এসছে, খুবই ভদ্র সভ্য, এবং ছেলে কিন্তু একটা কলেজের প্রফেসর, বেশ একটা নামকরা কলেজের প্রফেসর, এবং সে এর আগে বাইরে গিয়েও কিছু রিসার্চের কাজকর্ম করেছে এবং তারপরে এসে সে এখানে প্রফেসরই করছে, সবে জয়েন করেছে, এবং বাবা মা চাইছে যে মানে বাবা মায়ের যথেষ্ট বয়স হয়েছে, তো তারা চাইছে যে ছেলের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে। এবং ছেলেদের কোনো ছেলের যে পার্টি তার কোনো সেরকম ডিমান্ডও নেই, বলছে আপনাদের যা ইচ্ছে আপনারা দেবেন, যদি নাও দিতে পারেন তাতেও খুব যে সমস্যা হবে তা নয়। এবং ছেলের বাড়ির লোক খুবই ভদ্র সভ্য, মানে এর আগে ওর যা যা এক্সপিরিয়েন্স হয়েছে তার থেকে একদমই বিপরীত। মানে ছেলের বাড়ির লোক আগেই বলে দিয়েছে যে কোনো মিষ্টি টিষ্টি কিচ্ছু ব্যবস্থা করবেন, একটু শুধু জল আর চা দেবেন তাহলেই হবে, কিচ্ছু দরকার নেই, মানে নিজেরাই আর কি ঘটককে দিয়ে বলে পাঠিয়েছে। খুবই ভদ্র সভ্য কথাবার্তা, তো ওদেরও কিন্তু বেশ ভালো লাগে। এবার ভালো লাগার পরেও বৈশালীর না মানে ও আর নতুন করে, ওর এতটাই মন ভেঙে গেছে যে নতুন করে যে স্বপ্ন দেখবে বা চিন্তা করবে, ও মনে মনে ভাবছে যে সামনে ভালো বললে নিশ্চয়ই বাড়িতে গিয়ে ফোন করে মাকে বলবে যে ওদের পছন্দ না। কিন্তু অদ্ভুতভাবে ওরা কিন্তু সেটা করলো না। ছেলে পার্টি ফোন করে এবং ফোন করে বলে যে দেখুন আপনার মেয়ে কোথায় বিয়ে হচ্ছে না হচ্ছে আপনারা একবার আমাদের বাড়িতে এসে দেখে যান, আপনি দরকার হলে মেয়েকে নিয়ে আসুন, আপনাদের আত্মীয় স্বজন যাকে হোক আপনারা নিয়ে আসুন, নিয়ে এসে দেখে যান, তারপরে কিন্তু আমরা পাকা কথা বলবো। এবং এই বিষয়টা যখন ঘটে তখন কিন্তু বৈশালী এবং ওর মায়ের খুব ভালো লাগে জিনিসটা। তো ওরা ওদের কিছু আত্মীয় স্বজন নিয়ে, বৈশালী নিজেও গেছিলো সেই বাড়িটা দেখে, মানে ছেলের বাড়ি আর কি, যেখানে সেখানে দেখে খুব ভালো লাগে কথাবার্তা, মানে পুরো পরিবারটাই খুব ভদ্র সভ্য, খুব শিক্ষিত। এবং তারপরে কিন্তু পাকা কথা হয় এবং যথাসময়ে খুব সুন্দরভাবে কিন্তু বৈশালীর সাথে ওর হাজব্যান্ডের বিয়ে হয়ে যায়। মানে ভাবুন, একটা মানুষ যার জীবনে কোনো রকম সমস্ত ভালো আশা আকাঙ্ক্ষা, যে মানুষটা একেবারে ছেড়ে দিয়েছিল, যার মানে কেরিয়ার বলতে সেরকম কিছু ছিল না, যার আদৌ বিয়ে হবে কি না সে বিষয়েও সে নিশ্চিত ছিল না, সেই মানুষটার জীবনে বড় মা কতটা আশীর্বাদ করেছিলেন, কতটা তাকে দুহাত তুলে তার নিজের পরম করুণা তার উপরে ঝরিয়েছিলেন। ওর মানে কেরিয়ার নিয়ে যেটা ও কষ্টে ছিল সেইটা ওর পূরণ হলো, ও একটা ভালো স্বামী পেল, ভালো পরিবার পেল। শুধু তাই নয়, এরপরে কিন্তু ওর যখন বিয়ে হয়ে যায়, ওর বিয়ে হয়ে যাওয়ার পরে ও যে চাকরি করতো সেখান থেকে ও কিছু টাকা লোন করে, এবং লোন করে 2022-এর শেষের দিকে ও কিন্তু একটা ছোট্ট 1.5 বিএইচকে ফ্ল্যাট কিনতেও সমর্থ হয়। এবং মানে বর্তমানে ওর মা কিন্তু এখন আর ওই যে বাড়িটায় ওরা এত কষ্ট করে ভাড়া থাকতো, যারা ওদের সাথে মাঝে মধ্যেই খুব দুর্ব্যবহার করতো, এখন কিন্তু আর ওরা সেখানে থাকে না, মানে ওর মা সেখানে থাকেন না, ওর মা কিন্তু ওই ফ্ল্যাটটাতেই থাকেন। এবং সেই ফ্ল্যাটটা ওর বাবার যে টাকাটুকু ছিল সেই টাকার সাথে বেশ কিছু টাকা লোন করে কিন্তু ও ফ্ল্যাটটা কিনে দিতে সমর্থ হয়েছিল। তো ও কিন্তু এটা পরিষ্কার বিশ্বাস করে যে ও জীবনে যেটুকু পেয়েছে বা যা যা করতে পেরেছে পুরোটাই কিন্তু এই বড় মায়ের আশীর্বাদে। এবং ও এবং ওর মা এবং ওর পুরো ফ্যামিলি, ওর শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই কিন্তু বড় মাকে ভীষণ বিশ্বাস করে, ভালোবাসে এবং সকলেই কিন্তু খুব মানে। তো এইটাই ছিল বৈশালীর ঘটনা, বড় মায়ের আশীর্বাদ লাভের দুটো সুন্দর ঘটনা। আর আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। এবার আমি যাব আজকের এপিসোডের দ্বিতীয় পর্যায়ে, যেখানে আপনারা সাই বাবার আশীর্বাদে নবজীবন ফিরে পাওয়ার একটা সত্যি ঘটনা শুনবেন। চলুন এবার চলে যাচ্ছি সেই ঘটনায়। বড় মার কৃপালাভের এই অলৌকিক ঘটনাটা আপনারা এখন শুনলেন। এবার আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা নিউ ব্যারাকপুর থেকে বিটপি মৈত্র লিখেছেন, এবং এই ঘটনাটা হচ্ছে ওনার নিজের জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা, যেটা হলো শ্রী সাই বাবার অলৌকিক আশীর্বাদ লাভের বা নবজীবন ফিরে পাওয়ার একটা ঘটনা। পুরো ঘটনাটা শুনবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে। তো বিটপিদি যে ঘটনাটা পাঠিয়েছেন সেই ঘটনাটা হচ্ছে 2023 সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া একটা ঘটনা। তো উনি এবং ওনার হাজবেন্ড দুজনেই কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসতেন। ওনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতেন, ঘুরতেন, এবং এভাবেই কিন্তু ওনাদের খুব সুন্দরভাবে জীবনটা কাটছিল। তো সেইবারে ওনারা যে ট্রিপটা প্ল্যান করেছিল, তো সেই ট্রিপটা এমনভাবেই ওনারা প্ল্যান করেছিলেন
যে ওনারা গোয়া থেকে রিটার্ন হওয়ার সময় ওনারা মহারাষ্ট্রের কল্যাণ স্টেশনে থামবেন। মানে ওইখান থেকে আর কি গোয়া থেকে ওনারা প্রথমে মহারাষ্ট্রের কল্যাণ স্টেশনে আসবেন। তো সেই ট্রেনটা যেটা গোয়া থেকে কল্যাণ স্টেশনে আসছে, তো সেটা অনেক সকালবেলা অর্থাৎ ভোর 6টা নাগাদ ওইখানে পৌঁছানোর কথা। এবার ওই কল্যাণ স্টেশনের ওখান থেকেই কালু ওয়াটারফলস, হয়তো আপনারা অনেকেই গেছেন, খুব সুন্দর একটা নামকরা স্পট, তো খুব সুন্দর ওয়াটারফলসটা। তো সেই কালু ওয়াটারফলের ওখানে ওনারা পুরোটা ঘুরবেন। ঘোরাটোরার পরে আবার রাতের বেলা ওনারা ওই কল্যাণ স্টেশন থেকেই কলকাতা আসার ফিরতি ট্রেনটা ধরবেন। তো এইটা ছিল ওনাদের ঘোরার মানে পুরো প্ল্যানটা। তো যেরকম ওনারা প্ল্যান করেছিলেন সেই প্ল্যান ওয়াইজ ওনারা মানে ওই ট্রেনে করে কল্যাণ স্টেশনে মানে নামার কথা হচ্ছে সকাল 6টায়, কিন্তু ট্রেনের ব্যাপার বুঝতেই পারছেন, তো কিছু কারণে ট্রেনটা লেট করে প্রায় 6 ঘন্টা মতো। তো সেই জন্য ওনাদের কল্যাণ স্টেশনে যেটা সকাল 6টায় পৌঁছানোর কথা ছিল, ওনারা প্রায় দুপুর 12টা নাগাদ ওখানে পৌঁছন। তো বুঝতেই পারছেন যে ওনাদের আবার ওখান থেকে কালু ওয়াটারফলস যাওয়ার কথা। তো তো ওনারা তখন ভাবলেন যে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই জন্য ওনারা খুব তাড়াহুড়ো করে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান। এবার ওই স্টেশনের ওখান থেকে মানে কল্যাণ স্টেশন থেকে এই কালু ওয়াটারফলসের রাস্তাটা হচ্ছে মানে 2.5 থেকে 3 ঘন্টার একটা রাস্তা। আর ওয়াটারফলসের একদম সামনে অবধি যেতে গেলে কিন্তু মানে পুরো রাস্তাটা কিন্তু গাড়ি যায় না। মানে গাড়ি একটা জায়গা অবধি যাবে, আপনারা যারা অলরেডি গেছেন তারা তো জানবেনই। তো সেখান থেকে আবার বেশ কিছুটা কিন্তু ট্রেক করে যেতে হয়। তো ওনাদের হাতে অলরেডি সময় 6 ঘন্টা কমে গেছে, তো ওই জন্য ওনারা তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে পড়ে। একটা গাড়ি নিয়ে ওরা ওখান থেকে একদম মানে ওই ওয়াটারফলের উদ্দেশ্যে ওখান থেকে বেরিয়ে যান। এবার রাস্তাটা তো অসাধারণ সুন্দর রাস্তা, খুব সুন্দর আর কি, এবং ওনারা যে পুরো ট্যুরটা যে করেছেন খুব সুন্দর কিন্তু ওনাদের ট্যুরটা হয়েছে। আর এইটা হচ্ছে একদম ট্যুরের শেষের পর্যায়ে আমি ঘটনাটা বলছি। তো খুব সুন্দর ওয়েদার, সবসময় খুব ভালো পেয়েছে। বাট সেই দিন যেদিন ওনারা কল্যাণ স্টেশন থেকে এই কালু ওয়াটারফলসের উদ্দেশ্যে বেরোলেন, সেদিন কিন্তু আকাশের মুখটা বেশ ভার ছিল। মানে বেশ আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে হবে করছে, এরকম একটা সিচুয়েশন। এবার যে ড্রাইভার ওনাদেরকে নিয়ে যাচ্ছিল, যেহেতু মানে পথটা একটু পাহাড়ি পথ, তো সেখানে জঙ্গল রয়েছে, পাহাড় রয়েছে, তো যে ড্রাইভার ওনাদেরকে নিয়ে যাচ্ছিলেন, তো তিনি আর কি সমস্ত, উনি তো লোকাল লোক, উনি অনেক কিছুই জানেন। তো সেই জন্য ড্রাইভার ওনাদের জ্ঞাতার্থে বলে যে আপনারা যে যাচ্ছেন আপনারা তাড়াতাড়ি করে ঘুরে চলে আসবেন, কারণ যদি বৃষ্টি নেমে যায় জায়গাটা কিন্তু প্রচণ্ড রিস্কি হয়ে যায়। দেখবেন আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই সেখানে যদি এরকম কোনো এক্সট্রিম ওয়েদার কন্ডিশনস আসে, আমাদের কিন্তু আশেপাশের যারা লোক থাকে, যারা ড্রাইভার থাকে, তারা কিন্তু এই ধরনের সতর্কবার্তা সাধারণত দিয়েই থাকে। তো ওনাদের ক্ষেত্রেও তাই হলো। এবার ওনারা মানে ঘুরতে ভীষণ ভালোবাসেন, তো ওনারা ভাবছে যে এত দূর এলাম, এত কষ্ট করে ট্রেন 6 ঘন্টা লেট হলো, তারপরেও গাড়ি নিয়ে আসছি, তো তাড়াতাড়ি করে ঘুরে চলে আসবো, ঠিক আছে দেখি। কিন্তু যাওয়ার তো মনে প্রাণে প্রচণ্ড ইচ্ছে, এত দূর থেকে এসছে ঘোরার জন্যই। তো যাই হোক, তো এই কথাটা ওনাদের ড্রাইভার বলে এবং ওনারা মানে সেটা শুনে নেয়, কিন্তু তখন আর কি ওনারা বুঝতে পারছে না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে বা ওয়েদারটা অ্যাকচুয়ালি কতটা খারাপ হবে, সেটা ওনাদের পক্ষে সেই সময় প্রেডিক্ট করাও সম্ভব নয়। তো এই বলতে বলতে গাড়িটা মোটামুটি ওইখানটা এসে পৌঁছে যায়, এবং যত অবধি আর কি গাড়ি যাওয়ার কথা, তো গাড়িটা ওনাদেরকে ওখানে নামিয়ে দেয় এবং ড্রাইভার বলে যে আমি এখানেই ওয়েট করছি, আপনারা কিন্তু তাড়াতাড়ি করে চলে আসুন দেখে, কারণ এখানে কিন্তু ওয়েদারটা একদমই ভালো নেই। আর বারবারই ড্রাইভার কিন্তু বলে যে এখানে ওয়েদার খারাপ হলে কিন্তু রাস্তাটা মানে যেই পথটুকু আর কি ট্রেক করে উঠতে হয় সেটা কিন্তু প্রচণ্ড মানে রিস্কি হয়ে যায়। এবার যাই হোক, তো সেটা শোনার পরে উনি আর ওনার হাজবেন্ড ট্রেকিং করা শুরু করলেন। এবার এই কালু ওয়াটারফলস যেতে পুরো কিন্তু একটা জঙ্গলের ভিতর দিয়ে ট্রেক করে রাস্তা দিয়ে যেতে হয়। এবার ওনারা যাওয়া শুরু করলেন। এবার সাথে সাথে শুরু হলো হালকা রকমের বৃষ্টি। এবার বৃষ্টি, হালকা হালকা হাওয়া স্টার্ট হয়ে গেছে। এবার এই যে বৃষ্টি হচ্ছে, তো ওনারা কি করলেন, ছাতাটা খুলে নিলেন এবং ছাতা খুলেই কিন্তু ওনারা ওনাদের যাত্রা শুরু করলেন। এবার ওনারা যত এগোচ্ছেন তো দেখছে যে উপর থেকে যারা যারা আর কি মানে ওই ওয়াটারফলসের কাছে গেছিল, প্রচুর লোক কিন্তু সেরকম নেমে নেমে আসছে, মানে প্রচুর টুরিস্টরা নেমে আসছে। এবং যেহেতু এই দিদি এবং ওনার হাজবেন্ড প্রচণ্ড এক্সাইটেড, ঘুরতে যাচ্ছেন, একটা এত সুন্দর একটা ওয়াটারফলস দেখবেন, তো যারা যারা ওরকম ফিরতি পথের যারা টুরিস্ট ছিল, তো তাদেরকে খুব এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করছে যে কেমন দেখছেন তারা, কীরকম লাগছে।
তো সবাই মানে যে সমস্ত ফিরতি ট্যুরিস্ট যারা ছিল তারা প্রত্যেকেই প্রায় একটাই কথা বলে যে সামনে আরও এগিয়ে গেলে মানে ওই ফিরতি ট্যুরিস্টরাই বলছেন যে দুটো ছোট ছোট নদী পেরোতে হবে এবং বলছে যে মানে যেহেতু দেখেছেন যে তার মানে ওনারা দুজন স্বামী স্ত্রী যাচ্ছেন, তো বলছে যে মহিলাদের একটু অসুবিধেই হতে পারে কারণ ওইভাবে নদী পেরিয়ে যেতে হবে আর সামনের রাস্তাটাও একটু অনেকটাই সমস্যাজনক আর তার মধ্যে ওয়েদার খারাপ হয়ে গেছে। তো এই ধরনের নানান কথা কিন্তু ওই ফিরতি ট্যুরিস্টদের মুখে ওনারা শুনতে থাকে এবং সবাই বলতে থাকে যে আপনারা এখন উপরে যাচ্ছেন, এটা কিন্তু খুব রিস্কি হয়ে যাচ্ছে, যাবেন না, এরকম টাইপেরই কথা আর কি সবাই বলতে থাকে। এবং দেখে প্রচুর ট্যুরিস্ট কিন্তু নিচে নেমে আসছে। এবার এত লোকজন এরকম ওনাদেরকে বলছে, ইভেন ওনাদের ড্রাইভারও এরকম বলেছেন, তো তারপরে ওনারা ভাবছে যে এত দূর এলাম, তো এত দূর কষ্ট করে আসা, কিন্তু মানে ওয়াটারফলসটা না দেখেই চলে যাব, এত সুন্দর একটা জায়গা। তো ওনারা এই সমস্ত ভেবে না, ওনারা ওই কথাগুলো অতটা পাত্তা দেন না। তো ওনারা ভাবেন যে ঠিক আছে, এসছি, দেখি না কি হয়। তো ওনারা আবার এগোতে থাকেন স্বাভাবিকভাবেই। আমরা অত দূরে কোথাও যদি কষ্ট করে পয়সা খরচা করে ঘুরতে যাই, আমরা প্রত্যেকেই চাইবো যে একটু ভালো করে যাতে দেখতে পাই। তো ওনাদের মনেও কিন্তু স্বাভাবিকভাবেই এই বিষয়টাই চলছিল। এবারে এইভাবে যখন ওনারা এগোতে থাকলেন, তো জঙ্গলের ভিতর দিয়ে যেখানে জাস্ট মানুষ মানে হেঁটে যাবার রাস্তাটুকু রয়েছে, সেখানে মানে আর কিন্তু কোনো আশেপাশে কোনো রাস্তা নেই। আর বৃষ্টি কিন্তু সেই সময় প্রচণ্ড জোরে শুরু হয়ে গেছে এবং এই অবস্থাতেই ওনারা কিন্তু একটা নদী অলরেডি খুব কষ্ট করেই পার হলেন। যদিও বেশি জল ছিল না, সেজন্য অতটা ওনাদের অসুবিধা হয়নি, ওনারা কিন্তু নদীটা পার হয়ে যান। এরপরে ওনারা আরও যত এই কালু ওয়াটারফলসের দিকে আস্তে আস্তে এগোতে থাকেন, তখন কিন্তু বেশ সময়টাও আস্তে আস্তে এগোতে থাকে, কারণ বুঝতেই পারছেন যে ওয়েদার যেহেতু এক্সট্রিম, ওরকমভাবে বৃষ্টি পড়ছে, ফলে ওনাদের পক্ষে ওরকম একটা দুর্গম রাস্তা দিয়ে খুব বেশি জোরে জোরে তো হাঁটা সম্ভব নয়। তো সেই জন্যই ওনারা কিন্তু মানে যতটা আর কি আরও এগোতে থাকলেন, আস্তে আস্তে কিন্তু বিকেল নামতে থাকলো। এবারে ওনার হাজবেন্ড এবং ওনারা তখন ভাবলেন দুজনে যে পুরো রাস্তাটা যদি ওনারা কোনোভাবে এখন চলেও যান, মানে আরও হয়তো হাতে একটু সময় নিয়ে যদি চলেও যান, তো ওনাদেরকে আবার নামতে হবে, কারণ ওরকম একটা পরিবেশে ওরকমভাবে তার বেশিক্ষণ থাকা সম্ভব নয়। আর যেতে যতটা সময় লাগছে, ফিরতেও ততটাই সময় লাগবে বা তার থেকে বেশি সময়ও লাগতে পারে। এবার যেহেতু ওনাদের রাতের বেলা ট্রেনও রয়েছে, ফলে ওনারা যদি এখন উঠে যান, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, আর রাত হয়ে গেলে এই পথ দিয়ে নামা কোনোভাবেই সম্ভব না, তার মধ্যে ওয়েদার এত খারাপ। তো সেই জন্য ওনারা ঠিক করলেন যে ওনারা আর পুরোটা যাবেন না, মোটামুটি আরেকটু এগিয়ে মোটামুটি একটা উঁচু পয়েন্ট দেখে, যেখান থেকে আর কি ওয়াটারফলসটা দেখা যাবে, সেরকম একটা জায়গা থেকে দেখে ওনারা ব্যাক করে যাবে। এইটা উনি এবং ওনার হাজবেন্ড দুজনে মিলে ডিসিশন নিলেন। এবারে যতই লোকজনের সাথে দেখা হচ্ছে, তখন বেশ এবার বিকেল গড়িয়ে এবার সন্ধে নামা শুরু হয়ে গেছে এবং যারাই ফিরে আসছে সবাই বলছে মত যাইয়ে ওয়াহা, কাফি লোক ফাঁসে হুয়ে হ্যাঁ, এরকম টাইপের সবাই বলছে আর কি। তো ওনারাও তখন ভাবলেন যে ঠিক আছে, আর বেশি এগোনোটা ঠিক হবে না। এবার ওনারা মোটামুটি ডিসিশন নিয়ে নিলেন যে ওনারা আর এগোবেন না। এবার এরকম মানে হচ্ছে যখন, তো ওনারা তারপরে একটা এমন জায়গায় এলেন যেই জায়গাটায় উনি আর এবং ওনার হাজবেন্ড ছাড়া আর কিন্তু কেউই ছিল না। এবং ওনারা সেখান থেকে মানে মোটামুটি আর কি দর্শন করলেন, ওই ওয়াটারফলটাকে দূর থেকেই দেখে ওনারা ওখান থেকে নেমে যাওয়া স্টার্ট করলেন, মানে ফিরতি পথ ধরলেন। এবার যেমন যেমন নামা ওনারা শুরু করলেন, বৃষ্টির মানে আর ওই যে ওখানে যে বললাম যে বৃষ্টিটা শুরু হয়েছিল, সেই বৃষ্টির তেজও কিন্তু আস্তে আস্তে আরও মানে বেশি করে হওয়া শুরু করলো। এবার বুঝতেই পারছেন পাহাড়ি জায়গায় মানে পিছল পথ, তার মধ্যে ওরকম বৃষ্টি, সিচুয়েশনটা কতটা কঠিন হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতেই পারছেন। এবার এখানে একটা কথা বলার, সেটা হলো এবার বুঝতেই পারছেন যেরকম মোটা নালে যখন বৃষ্টি পড়ে কোনো পাহাড়ি পথে, তো সেই জায়গা দিয়ে জলটা এমনভাবেই কিন্তু ধারার মতো বইতে থাকে, সেটাই একটা ছোট নদীর মতো হয়ে যায়। তো সেই পথ দিয়ে হেঁটে নামাটা কতটা রিস্কি বুঝতেই পারছেন। এবারে যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে ওনারা যে রাস্তা দিয়ে এবার এসেছিলেন, যেহেতু চারিদিকে বৃষ্টি পড়ছে, রাস্তা দিয়ে মানে যে পথটা দিয়ে আর কি ওনারা এসেছিলেন, সেখান দিয়ে এমন মোটা নালে জলের গতি বইছে, সেটা কি একটা নদী বলে মনে হচ্ছে। এর ফলে যেটা হলো, ওনারা কিন্তু রাস্তাটা গুলিয়ে ফেললেন, মানে যে রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা আর ওনারা খুঁজে পেলেন না। এবার তো ভারী মুশকিল। এবার সেই সময় ওনাদের পিছন পিছন একটা কুকুর এলো, ঠিক আছে, ওখানকারই আশেপাশে কোনো একটা কুকুর ছিল, তো সে এলো। এবার বেসিক্যালি এই দিদি কিন্তু মানে এই ধরনের প্রাণীকে খুবই ভালোবাসে।
এবার নিজের একে রাস্তা খুঁজে পাচ্ছে না, তার মধ্যে এই কুকুরটা পথ ধরেছে। বেশ একটা মানে একটা ক্রিপি ফিলিংস আসছিল যে কোনো লোকজন নেই, কোন রাস্তা দিয়ে এসছিল সেই রাস্তাটারও বোঝা যাচ্ছে না, মানে একটা অদ্ভুত রকমের পরিস্থিতি। তার মধ্যে কুকুরটা পিছু ধরেছে। এবারে যেটা হলো সেটা হলো যে এই দিদি কিন্তু এই শিরডি সাই বাবা যিনি আছেন তাকে কিন্তু মানে খুব মানতেন, মনে মনে খুব মানতেন, খুব ভালোবাসতেন। তো উনি তখন মানে তখন একটা এমন সিচুয়েশন, ওনাদেরকে ফিরতে হবে কিন্তু বুঝতে পারছে না কোন দিক দিয়ে ফিরবে, রাস্তা চিনতে পারছে না, রাস্তা সে অর্থে নেই। তো উনি তখন মনে মনে এই সাই বাবাকে স্মরণ করতে লাগলেন এবং ওনাকে ডাকতে লাগলেন। এবার হাঁটতে হাঁটতে এমন একটা জায়গা এলো যে ওনারা আসার সময় যে জায়গাটা দিয়ে ওনারা এসেছিলেন সেই জায়গাটাই ফেরার সময় এরকম ভয়ঙ্কর বৃষ্টিতে একটা পুরো রাস্তা তো নেই, উল্টে পুরো জায়গাটাই যেন একটা ছোটোখাটো নদীতে পরিণত হয়ে গেছে। এবং নদী আর একপাশে খাদ, তো বুঝতেই পারছেন মানে রাস্তা বা পুরো সিচুয়েশনটা। মানে এর আগেও যারা যে সমস্ত ট্যুরিস্ট ফিরছিল তারাও ওনাদেরকে বলেছিল যে আরও উপরের দিকে প্রচুর লোক অলরেডি ফেসে আছে, কারণ তারা নামার রাস্তা পাচ্ছে না। ফলে বুঝতেই পারছেন যে পুরো সিচুয়েশনটা কতখানি সিরিয়াস হয়ে গেছিল। এবং ওই যে রাস্তার যে জলটা, যেটা রাস্তাটাকে পুরো ঢালের মতো মোটা নালে পুরো নদীতে পরিণত করেছিল, সেই জলটাও গিয়ে কিন্তু সেই খাদেই পড়ছে। ফলে ওইখান দিয়েও যদি কোনো মানুষ কষ্ট করে হাঁটে, সে কিন্তু কিছু দূর গিয়ে যে খাদে পড়ে যাবে সেটা কিন্তু তার চান্স কিন্তু খুব বেশি। ফলে বুঝতেই পারছেন যে প্রতিটা পদে পদে কিন্তু ওনারা বিপদের সম্মুখীন হচ্ছেন। এবার ওই যে একটা কুকুর ওদের পিছু নিয়েছিল, তো উনি না মানে মনে মনে ভাবছিলেন যে মানে আমরা এই পথ দিয়ে যাচ্ছি, জানি না পৌঁছতে পারবো কিনা, বা পৌঁছতে পারলেও কি অবস্থায় আমরা থাকবো। এবং ওনার যেন মনে মনে ওই যে অবলা জীবটা, ওই যে কুকুরটি ছিল ওনাদের পিছু নিয়েছিল, সেই কুকুরটার জন্য ওনার খারাপ লাগলো যে এই কুকুরটা এই পথ দিয়ে কি করে যাচ্ছে, ও তো যে কোনো মুহূর্তে খাদে পড়ে যেতে পারে। মানে বুঝতেই পারছেন মানুষের মন, সে একটা অবলা জীবের এরকমভাবে এরকম একটা এক্সট্রিম ওয়েদারে ওখান দিয়ে যাচ্ছে, তো ওনার ওই কুকুরটার জন্য খুব চিন্তা হচ্ছিল। যাই হোক, তো এরকম নানান চিন্তাভাবনা করতে করতে এবং মনে মনে সাই বাবাকে স্মরণ করতে করতে উনি কী করলেন, ওনার হাজবেন্ডের হাত ধরে এগোতে লাগলেন। এবার এগোতে এগোতে উনি দেখলেন যে ওই কুকুরটা এক লাফ দিয়ে ওই নদীর মাঝে একটা বড় পাথরের মানে টিলা মতো ছিল তাতে গেল। এবং সেই কুকুরটা ওই জায়গাতে যেতে গিয়ে মানে প্রায় পড়ে যাবে এরকম একটা কন্ডিশন। তো সেই কন্ডিশন থেকে কুকুরটা আর একটা লাফ দিয়ে নদীরটা পুরো পার হয়ে গেল। ঠিক আছে? তো এটা দেখে তো ওনার মনে একটু শান্তি এলো যে যাক অবলা জীবটা ঠিকঠাক মতো পার হতে পেরেছে। তো এবার এবার ওনারা ভাবছেন যে এবার ওনাদের ঠিক কুকুরটা যেভাবে রাস্তাটা পেরোলো, যেভাবে ওই টিলার উপরে পা দিয়ে যেভাবে আর কি ওই নদীর যে ওই যে প্রবল যে জলধারা, এবং সেই বুঝতেই পারছেন জল যখন উপর থেকে নিচের দিকে যায় তার স্পিড কিন্তু অনেক বেশি থাকে। তো ওনারা ওই কুকুরটা ঠিক যেভাবে পার হলো, যেভাবে একটা টিলার উপরে লাফ দিয়ে তারপর সেখান থেকে আর একটা লাফ দিল, ওনারা তখন ভাবলেন যে ঠিক সেভাবেই ওনাদেরকেও পার হতে হবে। এবার ওনারা দেখছেন যে খুব স্রোত, মানে বিশাল স্রোত নিয়ে আর কি ওই নদীর জলটা বয়ে যাচ্ছে। এবং ওই জায়গায় কিন্তু মানে ওই পজিশনে যেহেতু চারিদিকে খুব খারাপ একটা সিচুয়েশন হয়ে গেছে, তো যারা উপরে ফেসে আছে তারা সেখানেই রয়ে গেছে। সেই জন্য ওনারা যে মাঝপথে যে আটকে ছিল সেইখানে কিন্তু ওনারা দুজন ছাড়া আর ওই কুকুরটি ছাড়া আর কিন্তু কোনো প্রাণী নেই, কোনো মানুষ নেই আর কি। ঠিক আছে? এবার এরকম একটা পরিস্থিতিতে বুঝতেই পারছেন একটা মানসিক যে সাহস, সেই সাহসটা একটুখানি কম পড়ে যায়। যাই হোক, তো ওনারা তখন মনস্থির করলেন যে ঠিক আছে এবার আমরা নদীটা পার হয়ে নিই। এবার এমনিতে কিন্তু এই দিদি যেটা লিখেছেন যে উনি কিন্তু খুবই সাহসী, মানে উনি এবং ওনার হাজবেন্ড দুজনেই কিন্তু মানে বেশ আর কি প্রচুর জায়গায় ঘুরেছেন, ওনাদের এক্সপিরিয়েন্সও আছে। কিন্তু যাই হোক, মানে সাহসী হলেও ওরকম একটা কন্ডিশনে কিন্তু মানে সাহসটা জুগিয়ে রাখা মনে, সেটাও কিন্তু একটা বিশাল বড় বিষয়, সেটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। তো নদীটা পার হতে গিয়ে ওই যে স্রোত, নদীর যে স্রোত এবং ওই যে কুকুরটা যেভাবে পেরিয়েছিল সেটা দেখে উনিও ঠিক সেভাবেই মানে পেরোনোর চেষ্টা করেন। কিন্তু সেখানেই কিন্তু একটা মুহূর্তের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যায়। তো কী দুর্ঘটনা ছিল সেটা সেটা আমি একটু বলি। তো নদীটা পার হতে গিয়ে মানে ওই স্রোতে উনি কিন্তু নিজের ব্যালেন্সটাকে ঠিকমতো ধরে রাখতে পারেননি, এবং উনি ওখানে ডিসব্যালেন্সড হয়ে কিন্তু পুরো মানে ওখানেই পড়ে যান। এবং পড়ে ওই রকম স্রোতের মাঝখানে পড়ে উনি কিন্তু রীতিমতো হাবুডুবু খেতে থাকেন। এবং সেই মুহূর্তে উনি ওনার হাজবেন্ডের মানে শুধু আওয়াজটা পাচ্ছে যে আবৃতি প্লিজ না ওঠো প্লিজ, এরকম করে বলছে।
আচ্ছা, এখানে বলে রাখি, যেটা দিদি বলেছেন যে আবৃত্তি হচ্ছে ওনার ডাকনাম, ঠিক আছে? তো ওনার হাজবেন্ড মানে ওরকমভাবে ওনাকে পড়ে যেতে দেখে উনি মানে ভীষণ রকমভাবে ভয় পেয়ে যান এবং উনি এভাবে চিৎকার করতে থাকেন। এবং উনি, আর এই দিদি যিনি পড়ে গেছেন, তিনি মানে কি করবেন কিছু বুঝতে পারছেন না, খুব অসহায়ের মতো জলের মধ্যে উনি শুধু হাবুডুবু খাচ্ছেন। এবং হাবুডুবু খাচ্ছেন শুধু তাই নয়, ওই কন্ডিশনে এতটাই একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে উনি ফেসে গেছিলেন যে উনি ওনার বাঁ হাতের আঙুল দিয়ে কোনো রকমে নদীর মাঝের একটা পাথর, যে পাথরটার উপর দিয়ে কুকুরটা ঝাঁপ দিয়েছিল, সেই কুকুরটাকে উনি চেপে ধরে রেখেছে। কারণ ওই মানে ওই বাঁ হাত দিয়ে ওই পাথরটাকে যদি উনি চেপে না রাখেন, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তেই উনি কিন্তু ওখান থেকে পুরো পড়ে যাবে। মানে একদম পড়ে যাওয়া মানে কিন্তু একদম খাদে তলিয়ে যাওয়া। তো ওই রকমভাবে উনি পড়ে গেছেন এবং পড়ে গিয়ে ওরকমভাবে এক হাত দিয়ে ওই পাথরটাকে উনি কোনো রকমে চেপে নিজেকে আটকে রেখেছেন। এই অবস্থাটা কতখানি সঙ্গীন, কতখানি ভয়ঙ্কর, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং এই অবস্থায় উনি মনে মনে ভাবতে থাকেন যে উনি হয়তো আর বাঁচবেন না। তো সেই অবস্থা উনি মনে মনে সাই বাবাকে স্মরণ করেন এবং বলেন যে সাই বাবা, তুমি কিন্তু সবাইকে দেখে রেখো। কারণ ওই রকম সিচুয়েশানে একটা পাথর ধরে ওরকম নদীর জলের অত স্রোত, ওরকম পাহাড়ি খাড়াই রাস্তাটা, যেটা রাস্তাটাই পুরো নদীতে পরিণত হয়েছে, সেখানে ওইরকমভাবে তো বেশিক্ষণ নিজেকে টিকিয়ে রাখা সম্ভব নয়। এবার এমন সময় ওনার মনে হলো হঠাৎ করেই যেন একটা হাত জলের মধ্যে কোথা থেকে এলো, এসে ওনাকে ধরে নিল। এটা কিন্তু উনি ফিল করেন। তো ওই জলের মধ্যে ওরকম একটা সিচুয়েশানে ওরকম হাত যখন ওনাকে ধরলো, হাতটা এসে ওনাকে ধরলো, তো উনি এটুকু বুঝতে পারেন যে ওই হাতটা আর যার হাত হোক, ওনার হাজবেন্ডের হাত নয়। কিন্তু আশেপাশে ওখানে কোনো মানুষ ছিল না, নদীর ওরকম মাঝখানে কে এসেই বা ওনার হাত ধরবে, সেটাও একটা বিশাল বড় বিষয়। তো যাই হোক, উনি আর অত কিছু বুঝে উঠতে পারলেন না সেই মুহূর্তে। তো উনিও তখন সেই হাতটাকে ধরে নিলেন এবং সেই হাত ধরে দেখলেন যে একজন মানুষ ওনাকে ওই জল থেকে, কিন্তু একটি সম্পূর্ণ অচেনা মানুষ, কিন্তু সে ওনাকে জল থেকে ওনাকে কোনো রকমে টেনে তুলল। এবং সেই মুহূর্তে ওনার মনে হলো যে এই কিছুক্ষণ, কয়েক মুহূর্ত আগে অবধিও উনি ওই সিচুয়েশনে নিজের মৃত্যু দেখতে পাচ্ছিলেন, যে উনি নিশ্চিত মারা যাবেন। সেই জায়গা থেকে একটা সম্পূর্ণ অচেনা ভদ্রলোক যে ওনাকে বাঁচালেন, সেটার পরে উনি নিজে সম্পূর্ণ রকমভাবে একটা বিষয় ফিল করতে পারলেন যে উনি যেন নিজের একটা নবজীবন ফিরে পেলেন। এবার ওখান থেকে বেরিয়ে যাই হোক, মানে ওনারা তাড়াতাড়ি আর ওখানতে আর বেশিক্ষণ দাঁড়ালেন না, তো ওখান থেকে কোনো রকম ওনারা মানে নিচে নামতে থাকলেন। এবং ওই মানুষটার সাথে, মানে ওই মানুষটা ওনাদের সাথেই আর কি আসছিল, এবং উনি নিজের পরিচয় দিলেন যে উনি ওখানকারই একজন লোক, উনি ওখানেই থাকেন। এরকম অনেক সময় অনেক ট্রেকিংয়ে আসা অনেক ট্যুরিস্টকে নাকি উনি অনেক অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছেন। ইভেন উনি বলেছেন যে এরকম সিচুয়েশানে অনেক রকমের এরকম দুর্ঘটনা ঘটে, অনেক ক্ষেত্রে অনেক মানুষ মারা যায়, পড়ে যায়, কিন্তু পরে তাদের অনেক সময় খুঁজেও পাওয়া যায় না। এরকম নানান কথাবার্তা কিন্তু উনি বলতে থাকেন। কিন্তু এই দিদির, তার মনে কিন্তু আসে যে এটা কি করে হলো। মানে খুব স্বাভাবিকভাবেই, মানে আপনারা ভেবে দেখুন যে একটা মানুষ, যে মানুষটা ওখানে ওরকমভাবে জলের স্রোতের মাঝখানে পড়ে গেছিল, সেখানে আশেপাশে কোনো লোকজন ছিল না, হাজবেন্ডও কিন্তু কাউকে দেখেনি, কিন্তু সেই জায়গায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে একটা অসম্পূর্ণ অচেনা লোক এসে কিন্তু বাঁচিয়ে দিয়ে গেল। যাই হোক, তো এইসব কথার মধ্যে থেকে ওনারা তাড়াতাড়ি নামছিলেন। তো তার কিছুক্ষণ পর আর কি, ওই ওরা নামতে নামতে না, এনারা দুজন, মানে এই হাজবেন্ড ওয়াইফ একটু এগিয়ে গেছিল, আর লোকটা হয়তো একটু পিছিয়ে গেছিল, মানে যা 2-3 পা পিছিয়ে গেছিল। এর মাঝখানে হঠাৎই এই দিদি দেখতে পান, মানে ওই 2 পা জাস্ট পিছিয়ে যেতেই যখন ওনারা খেয়াল করলেন, তখন দেখেন কিন্তু ওই ভদ্রলোক আর নেই। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওটা কিন্তু একটাই রাস্তা, ওখান থেকে আরও অন্য কোনো অলিগলি চলে গেছে, একটাই রাস্তা, নামতে হলে একই দিক থেকে নামতে হবে। বাট ওনারা পিছন ফিরে দেখে ওই লোকটা আর ওই রাস্তাতেই নেই, মানে কোথাও আর তাকে দেখা গেল না। তো আপনারা ভাবুন যে এমন একজন মানুষ, সে কি করে ওই জায়গায় ওই পরিস্থিতিতে এলো এবং ওনাকে বাঁচালো। সেটা তো সত্যিই সাই বাবার কৃপা ছাড়া কিন্তু আর কিছুই হতে পারে না।
মানে সেদিন কিন্তু এই দিদি বুঝতে পেরেছিলেন যে সত্যি সাই বাবা কিন্তু ওনাকে দু হাত ভরে আশীর্বাদ করেছে এবং ওনাকে সত্যি সত্যি একটা নবজীবন দিয়েছিল। কারণ ওই ভদ্রলোক যদি সাধারণ কোনো মানুষ হতো, কোনো শরীরী মানুষ হতো, তাকে কিন্তু ওখানে আবার দেখা যেত। কিন্তু ওই যা দু পা পিছিয়ে যাওয়ার মধ্যে ওই ভদ্রলোক চোখের নিমেষে কোথায় যে মিলিয়ে গেল, এটা কিন্তু সত্যি সত্যি কিন্তু ভাবার বিষয়। এবং এটা সত্যিকারেরই মানে অলৌকিক ভগবানের কৃপা ছাড়া কিন্তু আর কিছুই হতে পারে না। এবং দিদিও কিন্তু এটাই বিশ্বাস করেন। তো এইটাই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। বিটপি মৈত্রদিকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এখনও যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আপনারা কিন্তু ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনারা ভূত ভগবান চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর সাথে আমাদের যে নতুন চ্যানেল দ্য বং শপার, যদি এই চ্যানেলটাও ভালো লাগে প্লিজ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি ঘর রাস্তাঘাট এগুলোই তুলে ধরা হয়েছে। যদি ভালো লাগে প্লিজ ওই চ্যানেলটার পাশেও কিন্তু থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।